How are you from? China. China. Oh, okay. Okay. কাকাকে এই লিচুগুলা কি এখানকার? তাই এলে কি এখন বিক্রির জন্য যাইবে নাকি? আমও দেখি। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো একটু জোরে বলো। এতদিন আমরা বইয়ে যেটা দেখে আসছি, ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি যে আমাদের প্রাচীন ঢাকার বা প্রাচীন বাংলাদেশের যে রাজধানী ছিল সেটা হচ্ছে সোনারগাঁ। তো আমরা যেহেতু নারায়ণগঞ্জে থাকি, তো আমাদের পার্শ্ববর্তী জায়গায় কিন্তু সোনারগাঁ অবস্থিত। তো আজকে উইকলি হলিডে ছিল, তো আজকে এই জন্য কিন্তু আমরা সোনারগাঁর উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। সোনারগাঁর আদ্যপান্ত আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো গাইজ এই রাস্তাটা হচ্ছে গুলিস্তানের দিকে চলে গেছে, আমার সামনের রাস্তাটা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই কিন্তু এটা কিন্তু চিটাগাং রোড। এই রাস্তা দিয়ে কুমিল্লা, চিটাগাং সব জায়গায় কিন্তু যায় এখানকে মানুষ। এই রাস্তা দিয়ে আজকে আমরা সোনারগাঁ যাবো। হলো রাস্তা, আমরা এখন উঠে আছি। পথে যেতে যেতে এমন একটা বিষয় কিন্তু আমাদের সবারই চোখে পড়ে, একটা ওভারব্রিজ এবং এখানকার নিচে যে এত পরিমাণ কার্ড, মানে এগুলো আবাসিক হোটেলের কার্ড। বাংলাদেশটা কতটা অনিরাপদ এবং কতটা বসবাসযোগ্য সেটা কিন্তু এটা একটা বড় প্রমাণ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো যারা করে এবং যারা করায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে মূলত আমরা আজকে বাসে করে সোনারগাঁ উদ্দেশ্যে রওনা দিব। তো এখনো বাস আসতেছে না, আমরা ওয়েট করতেছি, দেখা যাক কখন বাস আসে। বাস আসলেই কিন্তু আমরা এখান থেকে উঠে পড়বো। সো গাইজ ফাইনালি দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাস আসছে এবং বাসে আমরা উঠে পড়েছি। তো আপনাদেরকে বলে রাখি, চিটাং রোড থেকে সোনারগাঁর জনপ্রতি ভাড়া হচ্ছে 30 টাকা করে। যেহেতু আমরা দুজন যাচ্ছি সেহেতু আমরা 30 টাকা করে 60 টাকা ভাড়া দিয়েছি সোনারগাঁর উদ্দেশ্যে। তো আপনারা যারা গুলিস্তান থেকে আসবেন তারা অবশ্যই জনপ্রতি 60 টাকা করে ভাড়া নেবে, এবং যারা চিটাং রোড থেকে, তো প্রায় 45 মিনিট পর আমরা কিন্তু সোনারগাঁ এসে নামলাম, এবং এখান থেকে অটো যোগে আমাদেরকে যেতে হবে প্রথমে জাদুঘর, তারপর পানাম সিটিতে। তো আমরা অটো জনপ্রতি 20 টাকা করে অটোতে উঠে পড়লাম এবং আমাদের অটো চলতেছে। তো সোনারগাঁ কিন্তু একটি গ্রামীণ এরিয়া, তো পাশ দিয়ে যাচ্ছিলাম এবং গ্রামের যে পরিবেশ, চারদিকে কিন্তু সবুজ শ্যামল গাছপালা দিয়ে ভরা, এত সুন্দর লাগতেছিল, মনে হইতেছিল যে আমি আমার দেশের বাড়িতে যাচ্ছি ঈদ করতে। এবং আশেপাশে এমন সবুজ গাছপালা দেখে সত্যি মনটা অনেক ভরে গেল। যেহেতু আমরা শহরে থাকি, শহরে কিন্তু এইসব সবুজ গাছপালা কিন্তু আমরা সচরাচর দেখতে পারি না, দালান কোঠায় ভর্তি থাকে। তো আপনার যে কেউ যদি একটু গ্রামীণ ফিল নিতে চান তো অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনার সোনারগাঁতে চলে আসেন। তো আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি সোনারগাঁ জাদুঘরে। তো পাশেই দেখতে পেলাম একটা মাঠ, যেখানে দর্শক একদম পরিপূর্ণ, মনে হচ্ছে এখানে ক্রিকেট খেলার কোনো ফাইনাল ম্যাচ। তো দেখতে দেখতে আমরা কিন্তু জাদুঘরের 2 নম্বর গেটে এসে পৌঁছালাম, এবং এই গেট দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন এটা 2 নম্বর গেট। এবং আচ্ছা, এখানে টিকিটের দাম জিজ্ঞেস করলাম টিকিট কাউন্টারের যিনি আছেন কর্তব্যরত তাকে। তো তিনি বললেন জনপ্রতি এখানে 50 টাকা করে এবং বিদেশিদের জন্য 300 টাকা করে। তো আমি জনপ্রতি 50 টাকা করে দুইটা টিকিট নিলাম 100 টাকা দিয়ে। তো সেই টিকিট কেটে ইতিমধ্যে আমরা কিন্তু প্রবেশ করে গেলাম সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে। লেখা কারুপল্লীতে স্বাগতম। এখানে সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, টু পিস, গহনা, আচ্ছা এসব পাওয়া যায়। গাইস ফাইনালি চলে এলাম সোনারগাঁ জাদুঘরে। ফার্স্টলি আমরা সোনারগাঁ জাদুঘরে আসলাম, এখানে টিকিট কাটলাম, টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকছি আমরা। তো দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর।
এটা জানি কিসের ভবন জানি না, হয়তো যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যাব। আজকে ফ্রাইডে, মানুষের সমাগম একটু বেশি। এখন পর্যন্ত চোখে পড়ে নাই, যেহেতু একটু দুপুর দুপুর টাইম, মনে হয় বিকালে হলে মনে হয় চোখে পড়বে। হ্যাঁ, তো আমাদের সামনে কিন্তু অনেকগুলো দোকান আছে, যে দোকানগুলোতে গ্রামীণ ঐতিহ্য বহন করে এমন অনেক জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এখানে অনেক কম দামে। এখানে আপনারা যদি জাদুঘরে আসেন তো অবশ্যই কিন্তু আপনারা এই দোকানগুলো ভিজিট করে যাবেন। হতে পারে আপনাদের খুব পছন্দের জিনিসগুলো এখান থেকে আপনি ক্রয় করে স্মৃতি হিসাবে আপনার বাসায় নিয়ে গিয়ে রাখতে পারবেন এবং শোপিস হিসাবে ব্যবহার করতে পারবেন। তো গাইস, জাদুঘরের ভিতরে এত সুন্দর একটা জায়গা, যে সবুজ শ্যামল গাছপালা দিয়ে ভরপুর যে জায়গাটা, সেটা কিন্তু অবশ্যই আপনাদের সবাইকে বিমোহিত করে তুলবে। এবং জায়গাটা কিন্তু অসাধারণ অসাধারণ একটি সুন্দর জায়গা। দেখেন চারিদিকেই কিন্তু সবুজ গাছপালা দিয়ে ভরা। এখানে কিন্তু মানুষ ছবি তুলতে আসে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা জায়গা, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে এটা কিন্তু প্রাচীন বাংলার রাজধানী ছিল। এটা হলো সোনারগাঁ। তো এখানে আমরা চলে আসছি আজকে উইকলি হলিডে, শুক্রবার। তো এখানে আমরা আজকে চলে আসছি। তো গাইজ, আমরা এখন আসছি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের ভিতরে। তো এখানে প্রচুর পরিমাণ লিচু গাছ, যদিও লিচু বেশি দেখা যাচ্ছে না। কাকাকে এই লিচুগুলা কি এখানকার? তাই এলে কি এখন বিক্রির জন্য যাইবে নাকি? আমও দেখি, সুন্দর সুন্দর আম। কাকা দেখতে পাচ্ছেন গাইজ, এখানে কিন্তু যে লিচু গাছগুলো আছে ওইখান থেকে লিচু সংগ্রহ করে এনারা কিন্তু এটা বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। অনেক সুন্দর লিচু এবং পাশাপাশি আম। বেসিক্যালি জাদুঘরটা কিন্তু আরো সামনে, তো আমরা জাদুঘরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে লেখাটা, এখানে আম ও লিচু ছাড়া সম্পূর্ণ নিষেধ, একটি ছিললে 100 টাকা জরিমানা, আদেশক্রমে কর্তৃপক্ষ ইজারাদার। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন লাল লাল বিপুল পরিমাণ লিচু, দেখেন আরো লিচু। এই জায়গাটা হয়তো নববর্ষ উপলক্ষে বানানো হয়েছে, এখনো এর যে সাজসজ্জা এটা কিন্তু এখনো সেই অবস্থায় আছে। এখানে মেবি নববর্ষের যেসব অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো মূলত এই জায়গায় মনে হয়েছে, যার কারণে এই জায়গাটা এখনো এরকম করাই আছে। সো এখানে মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৩ জনাব আজাহারুল ইসলাম মান্নান, তিনি উদ্বোধন করে গেছে। দিনাজপুরে পয়লা বেরোচ্ছে, বসাইলো আমাদের। এই জায়গাটা মূলত কোনো হয়তো স্থাপনা বানাবে, যার কারণে এই জায়গাটা কিন্তু খরানো হচ্ছে বুলডোজার দিয়ে। এটা কাজ এখনো চলমান। তো গাইজ, এই জায়গাটাতে ছবি তোলা একদম নিষেধ, যার কারণে আমরা ছবি বা ভিডিও কোনোটাই উঠাইতে পারলাম না, যার কারণে আপনাদেরকে কোনো কিছুই দেখানো সম্ভব হইল না।
সোনারগাঁ লাইব্রেরি, এখানে বিভিন্ন বই পাওয়া যায় এবং এখানে এসে কিন্তু পাঠকরা বইও পড়ে। এখানে সোনারগাঁ ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক বইও লেখা আছে, আপনারা চাইলে এখানে এসে বই পড়তে পারেন। তো গাইজ, অনেকক্ষণ হাঁটার পর একটু রেস্ট নেওয়ার জন্য এখানে আমরা বসে পড়লাম। এখানে একটু রেস্ট নিতেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চমৎকার গাছের ছায়ায় বসে পড়লাম আমরা। তো ফাইনালি চলে এলাম আমরা লোকশিল্প জাদুঘরে। তো এখানে কিন্তু আরো কিছু নিদর্শন দেখতে পাচ্ছি। এটা কি? এটা হচ্ছে বিয়ের পিঁড়ি, যে প্রাচীন আমলে যে বরেরা এবং কনেরা যে বিয়ের পিঁড়িতে যে বসে যে হলুদ দিত, তো সেই বিয়ের পিঁড়ি কিন্তু আজকে এখানে এসে আমরা দেখতে পারলাম। শত শত বছর পুরনের সেই বিয়ের পিঁড়ি। তো এখানে আরো অনেক প্রাচীন স্থাপত্য শিল্প যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা প্রাচীন বৌদ্ধদের দেবতাদের আকৃতি, একটা সুন্দর একটা শিল্প। তো এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো ব্যবহার করি এবং এগুলো কিন্তু শত শত বছর আগের ডালকুটনি এবং মন্দিরের কাজে লাগা অনেক সরঞ্জাম এখানে কিন্তু এখানে দৃশ্যমান আছে। জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাহাইল সলিয়া, যেটা আমাদের গ্রাম্য ভাষায় আমাদের রংপুর অঞ্চলে এটার নাম হচ্ছে উনুন। হ্যাঁ, উনুন, এইটা তো বলছি উনুন। আমার বউ বলতেছে যে ওটা উনুন না, পরে পরে উনুন গাইন, তো একই কথা। তো এটাও কিন্তু এখানে দৃশ্যমান দেখতে পাচ্ছেন, অনেক কিছু কিন্তু এখানে দেয়া। সুন্দর একটা আগেরকার দিনের একটা জাহাজ, যেটা তৈরি করছে বেলেন হুসাইন বিক্রমপুরী 2005 সালে এটা কিন্তু তৈরি করছে। তো এই মূর্তিটা হচ্ছে বৌদ্ধদের মূর্তি, যেটা কিন্তু অনেক হাজার হাজার বছর আগের একটা মূর্তি। একদম ঢোকার গেটের সামনে কিন্তু এত বড় বড় দুইটা, কি বলবো, এই দুইটার নাম আমি জানি না, দেখার চেষ্টা করি এই দুইটার নাম কি, যদি সামনে দেয়া থাকে। অনেক বড় বড় দুইটা বাক্স, এগুলো অবশ্যই প্রাচীন আমলের। দেখি এটার নাম হচ্ছে কাঠের সিন্দুক। আচ্ছা, এগুলো পুরোনো আমলের কাঠের সিন্দুক, যেগুলোতে আমাদের প্রাচীন আমলে মানুষেরা কিন্তু তাদের ধন সম্পদ এই সিন্দুকের মধ্যেই কিন্তু ঢুকায় রাখতো। সেই সিন্দুক কিন্তু এই দুইটা একদম প্রাচীন আমলের। দেখতে পাচ্ছেন, প্রাচীন আমলে আমাদের কামার কুমাররা যেসব জিনিসপত্র তারা বানায় এবং গান গাওয়ার একটা দৃশ্য। তো এখানে কিন্তু প্রাচীন আমলে গ্রামগঞ্জের মানুষরা যেভাবে জিনিসপত্র তৈরি করে তার একটা নিদর্শন কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই স্থাপত্য নিদর্শনটি। অনেক সুন্দর লাগতেছে, একদম রিয়েলিস্টিক। আমরা কিন্তু এখনো কিন্তু গ্রামে গেলে এসব দেখতে পাই, যেটা পুরোপুরি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু দেশ বিদেশ থেকেও অনেক শরণার্থী এবং দর্শনার্থী কিন্তু এখানে আসে, দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটা চাইনিজ
হয়তো ব্লগার বা পর্যটক, তিনি কিন্তু এখানে এসেছেন আজকের এই লোকশিল্প জাদুঘরের বিভিন্ন স্থাপত্য শৈলী দেখার জন্য। তো তার সাথে সবাই ভিড় জমিয়ে ছবি তুলতেছে, খুবই সুন্দর একটা মুহূর্ত। তো গাইজ, এখানে একদম ঢোকার শুরুতেই কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিনের কতগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি নিজ হাতে কিভাবে অঙ্কন করতেছেন, তার দুর্লভ দৃশ্যগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেটা কিন্তু অসম্ভব সুন্দর। এবং এগুলো কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিনের নিজস্ব আঁকা, এগুলো নিজস্ব শিল্পাচার্য জয়নুল আবেদিনের নিজস্ব এই ছবিটা আঁকা, অনেক বিখ্যাত একটা ছবি এটা। আসলে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর একজন এত বিখ্যাত একজন মানুষ ছিল, চিত্রগ্রাহক ছিল, যেটা কিন্তু অকল্পনীয় একটা বিষয়। তো একতলা দেখা শেষ, এখন কিন্তু আমরা দোতলায় যাব। তো দোতলা ওঠার শুরুতেই কিন্তু এত সুন্দর নকশি কাঁথা একটা সুন্দর ছবি আমরা দেখতে পারবো। তো দেখি আমরা উপরে ওঠার চেষ্টা করি এবং উপরে কি কি আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। উপরে উঠেই কিন্তু এরকম একটা বাংলাদেশের সুন্দর ম্যাপ আমরা দেখতে পারবো, যেটা হাতে তৈরি করা হয়েছে। আচ্ছা, বেসিক্যালি উপরের যে অংশটা, এখানে বেশিরভাগ কিন্তু আমরা নকশি কাঁথা, যেটা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, নকশি কাঁথা, বিভিন্ন নকশি কাঁথার ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। জামদানি শাড়ি, তারপর সিল্কের বিভিন্ন দামি দামি শাড়িগুলো, যেগুলো আমরা প্রাচীন আমলে তৈরি করা অনেক সুন্দর সুন্দর শাড়ি আমরা দেখতে পাচ্ছি। জামদানি শাড়ি, আচ্ছা, এটা ঊনবিংশ শতাব্দীতে তৈরি করা হয়েছে। মুসলিম পরিবারভুক্ত হস্ত নির্মিত বিশেষ ধরনের একটি শাড়ি এটা। তো এখানে মাটি তৈরি অনেক সুন্দর, কিন্তু How are you from? China. Oh, okay. সোনারগাঁ লোকশিল্প জাদুঘর বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থান। এটি মূলত বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও লোকশিল্প কারুশিল্প সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত একটি জাদুঘর। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় এটি অবস্থিত। এই জাদুঘর একসময় বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁর গৌরবময় ইতিহাসের অংশ ছিল। সোনারগাঁ প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ রাজধানী ছিল। সুলতানি আমলে এটি পূর্ব বাংলার প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। প্রায় ৩০০ বছর ধরে এই অঞ্চল বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লোকশিল্প জাদুঘরটি ১২ই মার্চ ১৯৭৫ সালে বাংলাদেশের বিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠা করেন। তার মূল উদ্দেশ্য ছিল বাংলার হারিয়ে যেতে বসা লোকশিল্প ও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ করা। বর্তমানে এটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নামে পরিচালিত হয়। এই জাদুঘরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকজ সাংস্কৃতিক অসংখ্য নিদর্শন সংরক্ষিত রয়েছে, যেমন নকশি কাঁথা, মাটির তৈজসপত্র, কাঠের কারুকাজ, গ্রামীণ আসবাবপত্র, পালকি, লোকজ বাদ্যযন্ত্র, প্রাচীন মুদ্রা ও অলংকার, জামদানি ও ঐতিহ্যবাহী বস্ত্র। এখানে প্রায় হাজার হাজার ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে, যা বাংলার গ্রামীণ জীবনের ইতিহাস তুলে ধরে। জাদুঘরটির চারপাশে রয়েছে বিশাল সবুজ বাগান, লেক ও মনোরম পরিবেশ। এখানে গেলে গ্রামীণ বাংলার ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। অনেক পর্যটক পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন। কাছে অবস্থিত ঐতিহাসিক পানামনগর, যা ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে। বর্তমানে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেশি বিদেশি পর্যটকরা এখানে এসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও লোকশিল্প সম্পর্কে জানতে পারে। এটি বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বড় সর্দার বাড়ি। এইটার প্রবেশ মূল্য হচ্ছে জন প্রতি 100 টাকা করে এবং বিদেশিদের জন্য 200 টাকা করে। তো আজকে যেহেতু সময় নাই, যার কারণে আজকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। যাই হোক, অন্যদিন আসলে ঠিকই এইখানে আমরা ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো। আজকে সময়ের অভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। এখন আমরা যাব পানামনগর, পানাম সিটিতে। তো এখানে যাব। তো এখানে সময় না থাকার কারণে, যেহেতু 30 মিনিটের আগে এবং পরে ঢোকা এবং বের হওয়া নিষিদ্ধ বা ঢুকতে দিবে না, সেক্ষেত্রে এখানে এবারের মতো যাওয়া হলো না। বাট কোনো একদিন অবশ্যই গিয়ে আপনাদেরকে দেখাবো পুরো জায়গা।